আসসালামু আলাইকুম। আমি কথা বলছি মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্রভাষক, চরকালেখান আদর্শ কলেজ, মুলাদি, বরিশাল। আমার সাবজেক্ট জীববিজ্ঞান। আমি কথা বলবো আজকে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ 2026-এর গত 4 জানুয়ারি প্রকাশিত যে নোটিশ, এই বিজ্ঞপ্তির বিস্তারিত খুঁটিনাটি তথ্য নিয়ে ইনশাআল্লাহ। অনেকে আমাকে এক এক করে ভিন্ন ভিন্ন প্রশ্ন করেছেন, বিশেষ করে আমার মেসেঞ্জারে, অনেকে বাই ফোনে, অনেকে হোয়াটসঅ্যাপে নক করছেন। আসলে প্রত্যেককে বারবার করে এতগুলো কথা বলা বা এইভাবে আসলে সময় দেওয়া, এটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। তো এর থেকে আমি চেষ্টা করছি পুরো বিজ্ঞপ্তিটা পড়ে, পুরো বিজ্ঞপ্তির যেসব ডাটা চাওয়া হয়েছে সেই ডাটাগুলো নিয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার। প্রথম যে কথাটা সেটা হচ্ছে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ 2026। এটা আমাদের শূন্য পদের বিবরণ এখনও এনজিআই থেকে প্রকাশ করা হয়নি, কিন্তু আমার সার্বিক বা মোট যে সংখ্যাটুকু সেটাও রীতিমতো আমরা দেখতে পাচ্ছি। স্কুল ও কলেজ এই দুই পর্যায়ে মিলে 29,571 জন, মাদ্রাসার স্কুল পর্যায়ে 2 অর্থাৎ ইবতেদায়ী শাখা, মাদ্রাসার হাই স্কুল শাখা এবং মাদ্রাসার কলেজ শাখা অর্থাৎ মাদ্রাসার যে তিনটা ব্রাঞ্চ মিলে 36,804 জন, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অর্থাৎ বিডিইবি অনুমোদিত যেসব প্রতিষ্ঠান, যেগুলোকে আমরা বিএম কলেজ বলে থাকি, বিজনেস ম্যানেজমেন্ট, এই ধরনের বিজনেস ম্যানেজমেন্ট অথবা কারিগরি শাখায় এমপিওভুক্ত কলেজে আমার শূন্য পদ হচ্ছে 833টা। সর্বমোট 3 ধরনের প্রতিষ্ঠান থেকে আমাদের শূন্য পদের সংখ্যা থাকছে 208টা। নিয়োগ কতজন পাবে সেটা তো পরবর্তীতে বিষয়। আমরা এক এক করে বলা হচ্ছে, এখানে উল্লেখিত সংখ্যা কম বেশি হতে পারে। আমি এবার এখানে আমাদের প্রত্যেকটা অংশ অর্থাৎ প্রত্যেকটা সিরিয়াল ধরে ধরে আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। চেষ্টা করব আপনাদের প্রতিটা প্রশ্ন হয়তো আপনারা এর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ, বা প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন বা প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে 10 জানুয়ারি 2026 থেকে শুরু করে 17 জানুয়ারি 2026 পর্যন্ত, অর্থাৎ 17 জানুয়ারি 2026-এর রাত 12টা পর্যন্ত আবেদন সাবমিট করা যাবে। পাশাপাশি তার 24 ঘন্টা অর্থাৎ 18 জানুয়ারি রাত 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে। আবেদন ফি কতটুকু? একজনের জন্য একটি পর্যায়ে 1000 টাকা। আচ্ছা, কেউ যদি কোনো কারণে আবেদন ফি এই পরবর্তী ঘন্টার মধ্যে অর্থাৎ 17 তারিখের মধ্যে দিতে না পারে, তাহলে সেক্ষেত্রে তার জন্য বাড়তি ডেট হলো একদিন, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত উনি দিতে পারবে। পরবর্তীতে আসছে 2 নম্বরে বলা হচ্ছে আবেদনকারীর বয়স এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ। বয়স হচ্ছে 4 জুন 2025 পর্যন্ত, তারিখের সর্বোচ্চ বয়স হতে পারে 35 বছর। অর্থাৎ এই সার্কুলারটা 4 জানুয়ারি 2026-এর হলেও পুরো 6 মাস বয়স কিন্তু পিছানো হয়েছে। অর্থাৎ যাদের বয়স এই মুহূর্তে 35 বছর 6 মাস, সেই ব্যক্তিরাও আবেদন করার সুযোগ পাচ্ছে। কারণ বলা হচ্ছে যে বয়স হচ্ছে 4 জুন 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত, সর্বোচ্চ 35 বছর। এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষা ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যিনারা 17তম নিবন্ধন পরীক্ষায় পাশ করে আছেন, তাদের নিবন্ধন সনদের মেয়াদ আছে 2 বছর 4 মাস। আপনারা যদি দেখেন আজকে তাদের 2 বছর 4 দিন, অর্থাৎ যেদিন 17তম নিবন্ধনের রেজাল্ট পাবলিশড হয় সেদিনের ডেট ছিল 28 ডিসেম্বর 2023, আর ওনারা কাউন্ট করবে 1 জানুয়ারি 2026। তাহলে এই নিবন্ধন 17তম নিবন্ধনধারীদের সনদের বয়স হচ্ছে 2 বছর 4 দিন। তার মানে আমরা দেখতে পাচ্ছি 16তম নিবন্ধনধারীরা আবেদন করার সুযোগ পাচ্ছে না। আচ্ছা, এরপরে আসতেছে তারা 17 এবং 18 দুটি নিবন্ধনধারীর সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারবে। তবে এখানে কথা হলো, যাদের বয়স 4 জুন 2025 পর্যন্ত 35 বছর, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। অর্থাৎ 35 বছর একদিন হলেও আবেদন করতে পারবে না। যেটা একটা স্মারক উল্লেখ করা হচ্ছে 1 জানুয়ারি 2026 তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে স্মারকটা পাবলিশ করা আছে এই তারিখ অনুযায়ী, অর্থাৎ এই বয়স অনুযায়ী। 3 নম্বরে বলা হচ্ছে শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী অবশ্যই এনটিআরসি ওয়েবসাইটে এবং এনজিআই থেকে পাওয়া যাবে। এই মুহূর্তে যদি
তাহলে সেক্ষেত্রে আপনাকে এনজি এর ওয়েবসাইটে গেলে আপনি দেখেন লাস্ট আমাদের লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট, এটা হচ্ছে পাবলিক সার্কুলার ছিল 2025 সালের জুন মাসের 16 তারিখের। এরপরে আর কোনো ভ্যাকেন্ট পোস্টের নতুন আপডেট কিন্তু এখনো আসায় নাই। তার মানে এই মুহূর্তে আপনি যেসব প্রতিষ্ঠান এখানে দেখতে পাবেন এই প্রতিষ্ঠানগুলো সবগুলোই ব্যাকডেটেড, অর্থাৎ 2025 সালের জুন মাসের 16 তারিখ পর্যন্ত। এখন আমি যেই কলেজটাতে আছি, চর কারখানা আদর্শ কলেজ, মূলত বরিশাল, আমার কলেজে 7ম গণবিজ্ঞপ্তিতে একটা শূন্য পদের তালিকা দেওয়া আছে। আমরা যদি একটু দেখি আসলে সেটা আপডেট হয়েছে কিনা। এটা আমরা চলে গেলাম, আমি আমার বিভাগে যাচ্ছি, বরিশাল বিভাগ, আমার এটা বরিশাল জেলার মধ্যে পড়ে। আমি আমার কলেজটাকে সার্চ করছি ইন নাম্বার দিয়ে। আমার কলেজের ইন নাম্বারে দেখা যাচ্ছে লাস্ট যে এটা ছিল সেটা ছিল পলিটিক্যাল সায়েন্স, কিন্তু এই যে পলিটিক্যাল সায়েন্স এটা ছিল গত সেশনের, এটা ছিল জুন মাসের 25-এর, অর্থাৎ 2016 তারিখ পর্যন্ত। এবং আলহামদুলিল্লাহ এই পোস্টে রীতিমতো আমার কলেজে একজন যোগদান করে ফেলছে এবং তার আলহামদুলিল্লাহ বেতনও হয়ে গেছে। এটা আপনি জানবেন কিভাবে যে এই কলেজটাতে আসলে এই পোস্টটা খালি আছে কিনা। এইটা দেখার জন্য আপনাকে যাইতে হবে কোথায়, সেক্ষেত্রে আপনার লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট যাবেন না, আপনি যাবেন রিকমেন্ডেশন লেটারে চলে যাবেন। এই যে ই রেজাল্ট যেটা আমাদের আছে পাবলিক, এখানে আপনি দেখবেন যে আসলে ই রেজাল্ট ইনস্টিটিউট ভিউ, এটা না দেখে দেখবেন পাবলিক ভিউ, অর্থাৎ প্রতিটা মানুষ যাতে এখান থেকে দেখতে পায়। এইখানে এবার আপনি যদি দেখেন, আমি আমার কলেজটাকে দেখাচ্ছি, দেখেন 10/10/14 অর্থাৎ আমার ইন নাম্বারে এই যে আমার গত অর্থাৎ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে পোস্ট আমার খালি ছিল, একটা আমার ক্যান্ডিডেট খালি ছিল পলিটিক্যাল সায়েন্স থেকে, সেটা দেখেন 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির 2025-এর জুনের 16, সেখানে কিন্তু যিনি আসেন তার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম, তার রোল নম্বর এত 18, অর্থাৎ 18 নিবন্ধনধারী একজন ব্যক্তি যিনি আমার কলেজে রীতিমতো যোগদান করে ফেলছে। এখন যিনারা বলছেন যে অনলাইন থেকে এই মুহূর্তে ভ্যাকেন্ট পোস্ট দেখা যাচ্ছে, আসলে এটা ভুল ধারণা। হ্যাঁ, কোনটা দেখতে পাবেন সেটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠানে কেউ যোগদান না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে দুটাই দেখতে হবে, একটা হলো ভ্যাকেন্ট পোস্ট, একটা দেখতে হবে আপনাকে পাবলিক ভিউ, অর্থাৎ ক্যান্ডিডেট ইনস্টিটিউট ওয়াইজ পাবলিক ভিউ থেকে আপনাকে দেখে নিতে হবে যে কোনো প্রতিষ্ঠান গত সার্কুলারে ছিল ফাঁকা কিন্তু সেখানে কেউ যোগদান করে নাই, তো সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানটা আপনার এই মুহূর্তে ফাঁকা আছে। কিন্তু এর সাথেও কথা আছে, কথাটা হচ্ছে কোথায়, যেহেতু ওনারা উল্লেখ করে বলছে যে নিয়োগের অন্যান্য শর্তাবলী এনটিআরসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে পাওয়া যাবে, তার মানে এখনো পাওয়া যাচ্ছে না, ওনারা আপলোড করেনি, আপলোড করলে পাবেন ইনশাআল্লাহ। তো আশা করছি 10 জানুয়ারির মধ্যেই ওনারা আপলোড করে ফেলবে। আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে যারা প্রতিষ্ঠান চয়েস নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি, একটু ভাই অপেক্ষা করে 2-1 দিনের ভিতরে এইটা ডাটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ, যে আমরা আবেদন করতে পারবো কোন কোন প্রতিষ্ঠানটা ফাঁকা আছে সেটা আমরা তালিকা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আছে আবেদনকারীর যোগ্যতা। বলছে সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এটা আপনি জানবেন কোথা থেকে বা কিভাবে বুঝতে পারবেন যে আপনার নিবন্ধন এবং আপনার ওই পদ ঠিক আছে কিনা। বিশেষ করে যারা এগ্রিকালচার নিয়ে আছেন, অর্থাৎ বা আমার সাবজেক্ট যারা বোটানি নিয়ে পড়াশোনা করছেন কিন্তু আপনি এগ্রিকালচারে চাকরি করতে চান, অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন যিনি কৃষি নিয়ে চাকরি করতে চান, আসলেই আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্ট অনুযায়ী আপনি চাকরি করতে পারবেন কিনা বা আবেদন করতে পারবেন কিনা, যোগ্যতা। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় পদ আপনি নিবন্ধন হতে হবে, অর্থাৎ ধরেন আপনার বিষয় চাওয়া হয়েছে এগ্রিকালচার, তাহলে এগ্রিকালচার রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আপনি নিবন্ধনধারী হতে হবে। এই কথাটা স্পষ্ট বলা হচ্ছে যেমন খ নম্বরে, শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অর্থাৎ এমপিও নীতিমালা অনুযায়ী সেই কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। আপনাকে কাম্য শিক্ষাগত যোগ্যতা সনদ না থাকলে আপনি যোগদান করতে পারবেন না। এটা আপনি কোথায় পাবেন? অবশ্যই এনটিআরসি এর ওয়েবসাইটে আপনি পাবেন কাম্য শিক্ষাগত যোগ্যতা মাদ্রাসার জন্য, স্কুলের জন্য এবং কলেজের জন্য। যেমন ধরুন আমরা এইটা যেটাতে আছি, আচ্ছা আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে নীতিমালা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। আচ্ছা, আমরা কারিগরি স্টুডেন্ট বা টিচার যদি খুব কম পাওয়া যায়, আমরা অন্যটা একটু দেখি। এটা যেমন মাদ্রাসার জনবল কাঠামো, আর এটা হচ্ছে স্কুল ও কলেজ পর্যায়ের। তো আমাদের সব থেকে মানে বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে স্কুল কলেজের মানে টিচার যারা আবেদন করবে। আমি সবারগুলো একটু একটু করে বলছি। আচ্ছা, যেমন ধরেন আমার এখানে কলেজ পর্যায়ে আমরা যদি মানে যেগুলো আসলে আমাদের ভেজাল হয় আমি সেগুলো নিয়ে কথা বলছি, মানে যেটাতে একটা সমস্যা আছে। যেমন ধরেন প্রভাষক পদে যিনি আবেদন করতে আছেন সেটি স্কুল বা কলেজ বা মাদ্রাসা। প্রভাষকের প্রথম শর্তটাই বলা হচ্ছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিজ্ঞান, অর্থাৎ যেই সাবজেক্টগুলোর সাথে কম্পিউটার বিজ্ঞান কথাটা সিএসসি অথবা সিইসি যুক্ত আছে,
অথবা আইসিটি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান, অর্থাৎ 4 বছর মেয়াদী আইসিটি অথবা কম্পিউটার বিজ্ঞান, অর্থাৎ তাকে সিএসসি অথবা ট্রিপল থেকে পড়াশোনা করতে হবে এবং তার এই সাবজেক্টটা হতে হবে অবশ্যই মানে তার রেজাল্ট হতে হবে মিনিমাম দ্বিতীয় শ্রেণী। অথবা বলছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিশেষ স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, তার মানে মাস্টার্স থাকলে এমএসসি থাকলে ভালো। আচ্ছা, বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণী বিভাগ বা সমান মনোযোগ হবে না, অর্থাৎ তার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এই 4টার মধ্যে যে কোনো একটাতে তৃতীয় শ্রেণী হলেও চলবে, কিন্তু একের অধিক তৃতীয় শ্রেণী চলবে না। ঠিক একইভাবে দেখেন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এই সাবজেক্টের ক্ষেত্রে বলছে কয়টা সাবজেক্ট আছে, একটা আছে মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট। এই 3টা সাবজেক্ট থেকে কেউ যদি পড়াশোনা করে তাহলে ইনারা এই সাবজেক্টধারী যদি কেউ উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের নিবন্ধন সার্টিফিকেটধারী হয়ে থাকে তাহলে তারা এই সাবজেক্ট থেকে। আরো কঠিন কিছু সাবজেক্ট আছে, আমরা সেটা একটু দেখি যেগুলো একটু বেশি ভেজালের, যেমন 10টা সাবজেক্ট মিলে একটা, 5টা সাবজেক্ট মিলে একটা। যেমন ধরেন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, খুব বড় ধরনের একটা প্যাচ আছে এই জায়গাটাতে। সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, আসলে কারা কারা এই সামাজিক বিজ্ঞান আসবে? বলছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি এবং সমমান ও বিএড ডিগ্রি সমান। এইটা জানবেন কোথা থেকে? আপনি সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে কারা কারা যাইতে পারতেছে ভাই, এই কাম্য শিক্ষত যোগ্যতা জানার জন্য অবশ্যই দিতে হবে এমপিও নীতিমালা। আমরা একটু এবার নীতিমালা দিকে যাই, এই হলো আমার এমপিও নীতিমালা। এখন আমাকে দেখতে হবে পরিশিষ্ট ঘ। আচ্ছা, বেসরকারি, এটা হচ্ছে কি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, আমরা পরেরটাতে যাই, এসব বেসরকারি মাদ্রাসা, এটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন কর্মচারী। আচ্ছা, এবার আমরা বলছিলাম সামাজিক বিজ্ঞান টিচারের ক্ষেত্রে কাম্য শিক্ষাগত যোগ্যতা, আসলে কারা কারা সামাজিক বিজ্ঞানে যেতে পারবে একটু খুঁজে বের করি। প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, উৎপাদন। দেখেন আসছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে এটা 11 নীতিমালায় ছিল, 21 নীতিমালায় ছিল, যেটা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় সহ, অর্থাৎ সামাজিক বিজ্ঞান রিলেটেড যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। কোন কোন বিষয় সামাজিক বিজ্ঞান আছে সেটা একটু যদি আমরা আরো বিস্তারিত যাই 2025 নীতিমালায়, এটা সর্বশেষ নীতিমালা 2025। আচ্ছা, এবার 25 নীতিমালায় যাই। আপনার নীতিমালাগুলো দেখাও কিন্তু খুব জরুরি, অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্ট আসলে কোথায় যাচ্ছে, বা সেই সাবজেক্টের আসলে স্বাভাবিক কোনো আপনার আছে কিনা। যেমন এখানে বলা হচ্ছে 25 নীতিমালায় স্পষ্ট করে বলা হচ্ছে সামাজিক বিজ্ঞান টিচার তারা হবে সহকারী শিক্ষক যার অনার্স লেভেলের 4 বছরের সাবজেক্ট, উনি হতে পারবে সমাজ বিজ্ঞানের টিচার বা স্টুডেন্ট, হতে পারবে ইতিহাসের স্টুডেন্ট, অর্থাৎ যেটা আমরা জেনারেল ইতিহাস বলছি, দর্শন, মনোবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ কল্যাণ, সমাজকর্ম, নৃবিজ্ঞান, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, ভূগোল ও পরিবেশ। এই কয়েকটা বিষয়ে যাদের অনার্স 4 বছর মেয়াদী কোর্স করা আছে শুধুমাত্র তারাই যদি নিবন্ধনধারী হয়ে থাকে এবং স্কুল পর্যায়ে নিবন্ধন সার্টিফিকেট থাকে, শুধু তারাই সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হতে পারবে। এই সাবজেক্টগুলোর বাইরে কোনো টিচার বা কোনো স্টুডেন্ট যদি অনার্স কমপ্লিট করে থাকে এবং সে যদি সামাজিক বিজ্ঞান নিবন্ধনধারী হয়েও থাকে, কিন্তু তার এই কাম্য শিক্ষাগত যোগ্যতার কারণে উনি কিন্তু সিলেকশন পাবেন না, অর্থাৎ তার চাকরিটা হবে না। আরো যদি একটা বিষয় আপনাদেরকে দেখায় তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। যেমন ধরেন আমাদের সহকারী শিক্ষক বাংলার ক্ষেত্রে এটা নিয়ে খুব একটা ঝামেলা আছে, বিশেষ করে যারা ডিগ্রি লেভেল থেকে আসছে। যাদের অনার্স তাদের তো অনার্স কোনো সমস্যা নেই, কিন্তু যাদের ডিগ্রি লেভেল থেকে তাদের সমস্যাটা কোথায় দেখেন। বলছে যে জাতীয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি, অর্থাৎ যদি আসেন তাহলে আপনার বাংলায় যদি 300 নম্বর থাকে তবেই কিন্তু আপনি সহকারী শিক্ষক বাংলা হতে পারবেন। কিন্তু আপনার যদি বাংলা সাবজেক্ট না থাকে এবং সেখানে যদি 300 নম্বর না থাকে তাহলে কিন্তু আপনি বাংলা সাবজেক্টে সহকারী শিক্ষক হতে পারবেন না। আচ্ছা, আবার আরো যদি একটা আমরা যাই, যেহেতু এবার পদার্থ এবং রসায়নকে একদম আলাদা করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে পদার্থ রসায়নতে এবার আর কোনো ঝামেলাই নেই। আগে পদার্থ রসায়ন একটা ঝামেলা ছিল, যে বিশেষ করে যারা 17তম নিবন্ধনধারী তাদের হচ্ছে ভৌত বিজ্ঞান, আর যারা 18তম নিবন্ধনধারী তাদেরও ভৌত বিজ্ঞান, কিন্তু নতুন একদম যারা আসবে 19তম তাদের হবে রসায়ন আর পদার্থ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যারা ভৌত বিজ্ঞান সার্টিফিকেটধারী তারা রসায়ন এবং পদার্থ কোনটাতে আবেদন করব বা আবেদন করার পাবো কিনা। এখনো যেহেতু পুরোনো সার্টিফিকেট আছে তার মানে পুরোনো সিস্টেমেই আসবে, হয়তো দুটাতেই আমরা সুযোগ সুবিধা পাবো। আচ্ছা, যেমন জীববিজ্ঞানের সহকারী শিক্ষকের ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান অবশ্যই 2 সাবজেক্টের যে কোনো এক সাবজেক্ট হতে হবে। এটা অন্য কোনো সাবজেক্ট থেকে আসলে আপনি জীববিজ্ঞান সহকারী শিক্ষক হতে পারবেন না।
আচ্ছা, ধর্ম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে ইসলাম ধর্মের ক্ষেত্রে স্বীয় ধর্মের অর্থাৎ তার অবশ্যই নিজ ধর্ম ইসলাম ধর্ম হতে হবে, অর্থাৎ ধর্ম ও নৈতিক শিক্ষার টিচার হতে গেলে হিন্দু ধর্মের ক্ষেত্রে অবশ্যই নিজ ধর্মের। আমরা বর্তমান সময়ে যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের ধর্ম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে আমার যারা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করে অথবা আমাদের মানে ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করে বা ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করে, এদের অনেকেই দেখা যায় ভিন্ন ভিন্ন ধর্মের লোকও কিন্তু বর্তমানে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে। এটার সবথেকে বড় সমস্যা হলো স্টুডেন্টরা যখন সাবজেক্ট পায় না অনার্স লেভেলে বা ওই সাবজেক্টে পাইছে তখন সে বাধ্য হয়ে সাবজেক্টে পড়াশোনা করে। কিন্তু এই ধরনের নিজের সাবজেক্টের বাইরে অন্য সাবজেক্টের টিচাররা বা স্টুডেন্ট যদি নিবন্ধনধারী হয়েও থাকে তারপরেও তার ধর্ম নিরপেক্ষতার কারণে বা তার নিজের ধর্ম না মেলার কারণে তাকে এটা দেওয়া হবে না। এটা হচ্ছে কাম্য শিক্ষাগত যোগ্যতা। তাহলে এখানে অনেকগুলো কথা বললাম যে শিক্ষা সর্বশেষ জনবল কাঠামো অর্থাৎ এমপিও নীতিমালা এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন টিচাররাই বা নিবন্ধনধারীরাই শুধুমাত্র এখানে আবেদন করার সুযোগ পাবে। কথা হচ্ছে ভুল আবেদনকারী কি সুযোগ পাবে না? হ্যাঁ, ভুল আবেদনকারী ভুল আবেদন করলে উনি সিলেকশন পাবে না। যদিও ধরেন সফটওয়্যারের কারণে কোনো কারণে যদি সিলেকশন পেয়েও যায় হয়তো এমপিও অ্যাপ্রুভ হবে না বা ইন্ডেক্স পাবে না। এটা আবার গণমান্য বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অর্থাৎ 2025 এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে। তার মানে 25-এর নীতিমালা অনুযায়ী বলা হচ্ছে ধরেন আমার সাবজেক্ট ছিল বোটানি, আমি বোটানিতেই আবেদন করছি, আমার বোটানিতেই আমার নিবন্ধন এবং আমি বোটানিতেই চাকরি করছি। আমার সাবজেক্ট ছিল বোটানি, আমি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান, আমি যদি সহকারী শিক্ষক হতাম তাহলে আমি সহকারী শিক্ষক জীববিজ্ঞান হিসেবে চাকরি করতাম। আচ্ছা, এখন আসছে ইন্ডেক্সধারীদের ক্ষেত্রে। এই মুহূর্তে অনেকেই ফোন করছেন আমাকে বিশেষ করে এইটা নিয়ে, ইন্ডেক্সধারীরা কি করবে। ইন্ডেক্সধারীদের ক্ষেত্রে ভাই ভালো করে পড়ে লেখা আছে, এক, কর্মরত শিক্ষকগণের ইন্ডেক্সধারীর ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না। অর্থাৎ যিনি যত গ্রেডে আছেন, সেটা যিনি মাদ্রাসা লেভেলে আছেন সহকারী শিক্ষক হিসেবে তারও গ্রেড 11, যিনি স্কুল লেভেলে আছেন তারও গ্রেড 11। তার মানে 11 থেকে 11 আপনি ট্রান্সফার হতে পারবেন না। বিশেষ করে যারা আমাকে সরাসরি ফোন করছেন যে আমি এই মুহূর্তে মাদ্রাসায় আছি, স্কুলে আসতে চাই, অথবা আমি স্কুলে আসি মাদ্রাসায় আসতে চাই, ভাই আপনার নির্ধারিত গ্রেড ওই গ্রেডে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি রিস্ক নিতে চান তাহলে এখন ইন্ডেক্স ডিলিট করে আপনি আবেদন করার সুযোগ পাবেন। কারণ ইন্ডেক্স থাকা অবস্থায় আবেদন করতে গেলে আমরা বিগত ইন্ডেক্স আবেদনের ক্ষেত্রে দেখছি তার শাসন অনুযায়ী সেখানে সরাসরি দেখাচ্ছিল যে আপনার পূর্বের ইন্ডেক্স আছে, যেমনটি আমি নিজেই, কারণ আমার 17 এবং 18 দুইটাতেই আমার একাধিক সনদ আছে। আচ্ছা, এখন তাহলে বলছে যে কর্মরত পদে পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্ন পদ, অর্থাৎ আপনি স্কুল থেকে কলেজ অথবা কলেজ থেকে অর্থাৎ 11 গ্রেড থেকে 9 গ্রেড অথবা 9 গ্রেড থেকে 11 গ্রেডে আসতে পারবেন, কিন্তু নিজ নিজ গ্রেডে যে গ্রেড আছে সেই গ্রেডে চেঞ্জ করতে পারবেন না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনবল কাঠামো এবং এমপি নীতিমালা 2021-এর পরিশিষ্ট ঘ এর 24 নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য হবেন। এই ভুলটা গতবার অনেকেই করছে এবং তাদের চাকরি হলেও তাদের নিয়োগ দিতে পারেনি। এর কারণটা হলো এখানে 2021-এর পরিশিষ্ট ঘতে স্পষ্ট বলা হচ্ছে যে এটা মহিলা কলেজ এবং বালিকা বিদ্যালয়গুলোর জন্য অবশ্যই শারীরিক শিক্ষা পদে টিচার হতে হবে মহিলা টিচার, কিন্তু অনেকেই পুরুষ টিচারও আবেদন করছে, আবেদনের সময়টা খেয়াল করেনি। যখন তারা আবেদন করছে, আবেদন করার সময়টা না দেখেই আবেদন করে ফেলছে। আবেদন করার কারণে পরবর্তীতে যখন তাদের চাকরি হয়ে গেছে, ধরেন চাকরি হয়ে গেছে কিন্তু তারা পরবর্তীতে আর চাকরির বেতন তুলতে পারেনি বা তাদের চাকরিটা এটা কনফার্ম হয়নি। এই 24 নম্বরে পরিশিষ্ট শারীরিক শিক্ষা টিচারের ক্ষেত্রে স্পষ্টত খেয়াল রাখবেন যে বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য হবেন। অর্থাৎ আপনার সার্টিফিকেট আছে বলেই আপনি প্রতিষ্ঠান চলে আসছে বলেই ভুল করে আবেদন করা যাবে না। এটা অনেকে ভুল করছে বিভিন্ন কারণে। তার একটা বড় কারণ হলো ওই প্রতিষ্ঠানের নাম এমন যে বালিকা উল্লেখে নাই। যেমন প্রতিটা প্রতিষ্ঠানের সাথে যেমন বালিকা বিদ্যালয় বেশিরভাগ প্রতিষ্ঠানের সাথে লেখা আছে বা মহিলা কলেজ, কিন্তু ওইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে তখন বালিকা কথাটা উল্লেখে নাই, উনি ওই প্রার্থী ভুল করে আবেদন করে ফেলছে। ভুল করে আবেদন করার কারণে সফটওয়্যার থেকে তাকে সিলেকশনও দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই বেচারা পরবর্তীতে যোগদান করতে পারে নাই এবং তার চাকরিটা পরবর্তীতে অনেকেরই প্রতিস্থাপন হয়েছে, অনেকেরই প্রতিস্থাপন হয়নি। তার মানে এবারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুবই সাবধানতার সাথে খেয়াল করতে হবে। আমি যে প্রতিষ্ঠানে আবেদন করতে চাই, আমি যদি শারীরিক শিক্ষা সনদের হয়ে থাকি, তা দেখতে হবে ওই প্রতিষ্ঠানটা কি আমার জন্য এলিজিবল কিনা। যদি এলিজিবল হয় আবেদন করব, না হলে আবেদন করব না। এরপরে বলা হচ্ছে ধর্ম নৈতিক শিক্ষা, এটা আমি আগে আলোচনা করে ফেলছি, অর্থাৎ নিজ নিজ ধর্মের হতে হবে অবশ্যই।
বলা হচ্ছে আবেদন ফর্মটি ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তার কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। আচ্ছা, এখন আবেদন ফর্ম টেস্ট করার জন্য ভুলেও সাবমিট করবেন না ভাই, যে আমি একটা প্রতিষ্ঠান দিয়ে সাবমিট করে ফেলাম, এটা টেস্ট করতেছি, এরপরে আবার ভালো করে সাবমিট করব। এটা ফেসবুক অ্যাকাউন্ট না যে আপনি বারবার খুলতে থাকবেন, এটা ইমেল অ্যাকাউন্ট, বারবার আপনি নতুন একটা করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। একবার সাবমিট হয়ে গেলে আপনি আর রিসাবমিটের কোনো সুযোগ পাবেন না। অর্থাৎ আপনি যদি ভালো মতো সাফল না করেন, ধরেন আপনি সব ঠিক আছে, আপনার 7টা প্রতিষ্ঠান দিচ্ছেন বা সব ঠিক আছে, কিন্তু আপনি সিরিয়াল এলোমেলো করে সাবমিট করে ফেলছেন, তাহলে যেরকম করবেন ওরকমই থাকে যাবে। আচ্ছা, এই জন্য খুবই সাবধানতার সাথে যারা দক্ষ, যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে, তাদের শরণাপন্ন হয়ে সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে সাবমিট করবেন। আপনারা চাইলে আমার মাধ্যমেও নির্ধারিত ফি দিয়ে আবেদন ফর্ম সাবমিট করতে পারেন। আচ্ছা, প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে স্কুল পর্যায়ে 2 অথবা স্কুল অথবা কলেজ একটি মাত্র সনদ নিয়ে আবেদন করতে পারবেন। যেমন আমার স্কুল পর্যায়ে হাই স্কুলেরও সার্টিফিকেট আছে, একাধিক কলেজেরও আছে। আমি কলেজে একটা সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছি, তো এটা বলছে যে কথাটার অর্থ হচ্ছে যে আমার একজন ব্যক্তি তার একটা সার্টিফিকেট, যে কোনো একটা, হয় 17 নয় 18, বা মানে বর্তমান এতটুকুই বয়স যেহেতু, তাহলে 17 বা 18 যে কোনো একটা সার্টিফিকেট যেটাকে তার ভালো মনে হবে, সেই একটা সার্টিফিকেট দিয়ে সে একবার আবেদন করতে পারবে, অর্থাৎ একটা পর্যায়ে। আর যদি 2টা পর্যায়ে সার্টিফিকেট থাকে তাহলে 2 পর্যায়ে 2টা আবেদন করতে হবে। যদি 3 পর্যায়ে সার্টিফিকেট থাকে তাহলে 3 পর্যায়ে 3টা আবেদন করতে হবে। তাকে 3টা আবেদনের জন্য 3টা আলাদা আলাদা ফি প্রদান করতে হবে। এটাই বলছে আবেদন ফি প্রতি পর্যায়ে যদি স্কুল পর্যায়ে 2 হয়, অথবা স্কুল পর্যায়ে হয়, অথবা কলেজ পর্যায়ে হয়, আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। অর্থাৎ কারো যদি ইবতেদায়ী মাদ্রাসা সার্টিফিকেট থাকে একটা ইবতেদায়ী পর্যায়ে, তাহলে তার জন্য উনি যদি আবেদন করেন, তার পর্যায়ে আবেদন করেন, বা মাদ্রাসা পর্যায়ে তার জন্য 1000, আবার যদি কলেজ পর্যায়ে করেন তার জন্য 1000। আচ্ছা, বলছে যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে, অর্থাৎ 17 জানুয়ারি যারা আবেদন করবে রাত 12টা পর্যন্ত, তাদেরকে 18 জানুয়ারি 2026 পর্যন্ত রাত 12টা পর্যন্ত এসএমএস এর মধ্যে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ একদিন তারা বাড়তি পাচ্ছে। আর বাকি যারা 10 তারিখে সাবমিট করবে তারা তো 17 তারিখের মধ্যেই সাবমিট করে ফেলবে। ছবির ক্ষেত্রে এটা নিয়ে গতবারও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল অনেকেরই। ভাই স্পষ্ট এখানে বলা আছে নিবন্ধন পরীক্ষায় ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আর যদি আপনার কাছে নিবন্ধন পরীক্ষায় ব্যবহার করা ছবি আগে থেকে থাকে সফট কপি, তাহলে আপনি সেই ছবিটা আপলোড করতে পারবেন। আর না হলে অবশ্যই আপনার নিবন্ধনের যে অ্যাডমিট কার্ড আছে, অথবা নিবন্ধনের আপনার লাস্ট যে রেজাল্টে তার ছবি আসে না, অ্যাডমিট কার্ডে যে ছবিটা আছে, সেই ছবিটা আপনি ক্রপ করে আবার সেখানে আপলোড করতে পারবেন। পুলিশ ভেরিফিকেশন ফর্মের ক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম অবশ্যই আপনার এনআইডি এর সকল ডাটা স্পষ্ট উল্লেখ করতে হবে। এবং কারণটা হচ্ছে ওখানে পুলিশ ভেরিফিকেশন ফর্মে স্পষ্ট লেখা থাকে যে আপনার এনআইডি অনুযায়ী আপনার যেটা স্থায়ী ঠিকানা, সেই ঠিকানা অনুযায়ী আপনি ডাটা সাবমিট করবেন স্থায়ী ঠিকানায়, আর এনআইডির যে ডাটা সেটা সাবমিট করবেন। যেমনটি বলি, আমাদের অনেকেই আছে এক জায়গায় বাড়ি, আরেক জায়গায় তারা এনআইডি কার্ড করে ফেলছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এনআইডি কার্ডে তার যে ঠিকানাটা আছে সেটা হচ্ছে তার বর্তমান ঠিকানা, আর তার বাড়িটা হচ্ছে তার স্থায়ী ঠিকানা। তাহলে সেক্ষেত্রে সে 2টা ঠিকানাই উল্লেখ করবে। আবার যিনারা নারী ক্যান্ডিডেট আছেন, এবং যখন আপনার সার্টিফিকেট হয় অথবা যখন আপনার এনআইডি কার্ড হয় তখন আপনি অবিবাহিত ছিলেন, আবার এনআইডি কার্ড হওয়ার পর আপনি বিবাহিত, এই মুহূর্তে আপনার 2টা ঠিকানা হওয়ার কারণে আপনি অবশ্যই আপনার যেটা বর্তমান ঠিকানা সেটা স্বামীর বাড়ির ঠিকানা ব্যবহার করবেন যদি ব্যবহার করতে চান। আর যদি স্থায়ী ঠিকানা হিসেবে আপনি আপনার বাবার বাড়ির ঠিকানা, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে ঠিকানাটা আছে সেই ঠিকানা ব্যবহার করতে পারেন। তবে যদি আপনি এই শর্ট টাইমের মধ্যে আপনার এনআইডি কার্ডের করেন, এটা আপনার জন্য খুবই মঙ্গল যে আপনি এনআইডি কার্ডের ঠিকানাটাই আপনার স্বামীর বাড়ির ঠিকানা করে নিলেন। এর জন্য খুব কঠিন কিছু করতে হয় না। অবশ্যই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আপনি নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করে সর্বোচ্চ 7 দিনের মধ্যে ঠিকানা পরিবর্তন করাতে পারবেন। এতে করে আপনার সুবিধা হবে, পুলিশ ভেরিফিকেশন আপনার এক জায়গায় হবে। এটা নারী ক্যান্ডিডেটদের জন্য খুব ভালো করে খেয়াল রাখবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ডের ঠিকানা যদি আপনি এখন স্বামীর বাড়ি করেন তাহলে আপনার জন্য মঙ্গল, আপনার পুলিশ ভেরিফিকেশন হবে এক জায়গায়, শুধু আপনার স্বামীর বাড়ি। আর যদি 2টা ঠিকানা দেন, এটা নারী বা পুরুষ উভয়ের জন্য, তাহলে 2 জায়গায় আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, 9 নম্বরে বলছে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 7টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন। এটা নিয়ে যেটা ফেসবুকে বিভিন্ন তোড়পাড় চলছে এবং অনেক ধরনের মন্তব্য করতেছেন যে আগে 1000 টাকা দিয়ে 40টা প্রতিষ্ঠান আবেদন করা যেত, এখন 1000 টাকায় 7টা প্রতিষ্ঠান কেন? এটা আমাদের উপর জুলুম করা হচ্ছে, এটা ওইটা। ভাই খেয়াল রাখবেন, এই 7ম গণবিজ্ঞপ্তিটা একদম পুরোটাই বিশেষ। তো বিশেষের ক্ষেত্রে সারা পৃথিবীতে
স্পেশাল মানে এমন কিছু শর্তাবলী থাকে যেটা স্পেশাল মানেই স্পেশাল। তো এই ধরেন 40 জায়গায় 7, যে দফে বাড়তি সুযোগ পাইছেন পরবর্তীতে নাও পাইতে পারেন, সেক্ষেত্রে যা দিছে তাতে সই। আচ্ছা, এই 7টা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখন খেয়াল রাখতে হবে যে আমি 40টার ক্ষেত্রে অনেক এলোমেলো ছিল। ভাই যদি সম্ভব হয় আপনার, তাহলে আপনি যে প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে চান সরে জমিনে সেই প্রতিষ্ঠানে গিয়ে তার স্থাপনা, তার টিচার, তার স্টাফ, তার স্টুডেন্ট, তার বিগত বছরের রেকর্ড সব দেখে আসবেন, তবে গিয়ে আপনি সিলেকশন করবেন। প্রয়োজনে 60টার জায়গায় যদি আপনাকে 70টা প্রতিষ্ঠান চেক করতে হয়, প্রয়োজনে ভাই চেক করবেন, এটা আপনার জন্য মঙ্গল। আমি আমার নিজের কথা বলি, যখন আমি পঞ্চম অনুদানে আবেদন করি তখন আমি আমার নিজ বিভাগের এবং আমার পরবর্তী রাজশাহী বিভাগের প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে দেখে আসছি কোন প্রতিষ্ঠানের কী অবস্থা। আমি দক্ষিণবঙ্গ আসি নেই, কিন্তু আমার পোস্টিং দক্ষিণবঙ্গে পড়ছে। উত্তরবঙ্গের প্রত্যেকটা প্রতিষ্ঠান, অর্থাৎ আমার সময় যতগুলো প্রতিষ্ঠান খালি ছিল, সিট সংখ্যা ছিল আমার বায়োলজির, আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানে গেছি। আমি শুধু কলেজ পর্যায়ে যাইনি, আমি স্কুল পর্যায়ের যে প্রতিষ্ঠানগুলো ছিল, আমি সেই স্কুল পর্যায়ের প্রতিষ্ঠান, আমার দিনাজপুর জেলাতে 121টা প্রতিষ্ঠান ছিল। আমি দিনাজপুর জেলার জন্য আমি যে 40টা প্রতিষ্ঠানের সিলেকশন দিতে চাই, এর জন্য আমি 46টা প্রতিষ্ঠান আমি ভিজিট করছিলাম। আমার কাছে অফুরন্ত সময় ছিল না, কিন্তু আমার মনোবল ছিল দৃঢ়। আমি আমার মোটরসাইকেল নিয়ে বের হয়ে এক এক দিনে কোনো দিন 7টা 8টা 10টা প্রতিষ্ঠান পর্যন্ত আমি ভিজিট করছি, এবং ওই সময় আমি টানা 10 দিন প্রতিষ্ঠানগুলো দেখে পেরেছি। যদি এবার সময় নেই এতগুলো, তাও চেষ্টা করবেন যদি সম্ভব হয় কাছাকাছি প্রতিষ্ঠান অন্তত দেখে নেওয়ার, যাতে পরবর্তীতে আপনার এই মনের এই কষ্টটা না থাকে, রে আমার একটা প্রতিষ্ঠান আসলে আমরা ভাঙাচোরা, আমার পছন্দ হচ্ছে না এইটা। যাক, এরপরের যে কথাটা, 7টা প্রতিষ্ঠান দেওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক, তবে আদার থেকে ইয়েস অপশন ক্লিক করতে হবে। যদি বলেন যে না, তাহলে নো অপশন ক্লিক করতে হবে। এছাড়াও আরও 3টা অপশন পাবেন, সেটা হচ্ছে এই 7-এর বাইরে চাকরি করতে চান তারা, সেক্ষেত্রে কি আপনি জেনারেলে চাকরি করবেন, নাকি মাদ্রাসা, নাকি টেকনিক্যাল। যদি আপনি 3টাই সিলেক্ট করেন, তাহলে 3টার মধ্যে যেটা আপনার সুযোগ থাকবে সেটা দিবে, যদি সুযোগ না থাকে তাহলে পাবেন না। এক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনার সার্টিফিকেট যদি টেকনিক্যাল রিলেটেড না হয়, তাহলে টেকনিক্যাল সিলেকশন দেওয়াটা এটা বোকামি হবে। কারণটা হচ্ছে আপনি পরবর্তীতে যদি দুর্ভাগ্যজনকভাবে টেকনিক্যাল পেয়ে যান, আর যদি আপনার সার্টিফিকেট টেকনিক্যাল না থাকে, এখন কথা বলছি সার্টিফিকেট টেকনিক্যাল আছে কিনা জানবো কি করে? ভাই আপনার সার্টিফিকেটে দেখবেন, সার্টিফিকেটের মধ্যেই লেখা থাকে সার্টিফিকেটের ধরন, সেখানে দেওয়া আছে ক্যাটাগরি, দেওয়া আছে স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, স্কুল, স্কুল অ্যান্ড মাদ্রাসা, ঠিক আছে, এরকম লেখা আছে। স্কুল, কলেজ বা জেনারেল, স্কুল, মাদ্রাসা, টেকনিক্যাল, আপনার সার্টিফিকেট ক্যাটাগরিতে লেখা আছে। সেক্ষেত্রে দেখবেন যে আপনার সার্টিফিকেট যদি টেকনিক্যাল ক্যাটাগরি না থাকে, তাহলে টেকনিক্যাল অবশ্যই অ্যাভয়েড করবেন। আর যদি আপনি টেকনিক্যাল দিয়ে ফেলেন, তাহলে ভাই চাকরি হলেও আপনার বেতন হবে না, এটার সমস্যা অনেকেরই আছে। আচ্ছা, 10 নম্বরে বলা হচ্ছে আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীকে শূন্য পদ ভিত্তিক মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। অর্থাৎ যে পদটা শূন্য আছে, সেখানে যারা যারা আবেদন করছে, একই পদের বিপরীতে যদি 5 জন আবেদন করে, তাদের মধ্যে যার মেধা বেশি, অর্থাৎ যার রেজাল্ট যত ভালো এবং যার পছন্দক্রম যত আগায়, এই অনুযায়ী আপনাকে প্রসেস করা হবে। কোনো প্রার্থী যদি চয়েস অনুযায়ী প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে যদি শূন্যপদ থাকে, তাহলে সেক্ষেত্রে আবারও মেধাক্রম বিবেচনা করা হবে এবং দেশের যে কোনো প্রান্তে আপনার ফলাফল আসতে পারে। 11 নম্বর বলছে, কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদেই আবেদন করে থাকেন, যেমনটি আমি পঞ্চম অনুরোধে স্কুল এবং কলেজ আমার দুটোতেই সনদ ছিল, আমি দুটোতেই আবেদন করছিলাম, আলহামদুলিল্লাহ আমার কলেজ আসছে। তাই বলছে যদি 2 পর্যায়ে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে, কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা। এখন আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কথা বলি। আমার কাছে যারা আবেদন করছেন এরকম অনেকে আছে, তার মধ্যে আমার খুব পরিচিত ক্লোজ এক ছোট ভাই আছে যে স্কুল এবং কলেজ দুটোই আবেদন করছিল, কিন্তু তার কলেজ পর্যায়ে আসেনি, কারণ আমাদের সাবজেক্টে গতবার পাশের সংখ্যা ছিল অনেক বেশি এবং আমাদের পদ ছিল অনেক কম, যে কারণে তার কলেজ পর্যায়ে আসে নাই, তার আসছে পরবর্তী স্কুল পর্যায়ে। কিন্তু আমি যখন পঞ্চম আবেদন করি, তখন আমার সময় আমাদের সনদধারী এবং কলেজের সংখ্যা ছিল একদম কাছাকাছি, এই কারণে আলহামদুলিল্লাহ আমার কলেজ পর্যায়ে চলে আসে, তার মানে স্কুল পর্যায়ে আমাকে দেওয়া হয়নি। এই কারণে বলা হচ্ছে যে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে, কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। 12 নম্বরে বলছে, সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পরে আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি কপি বা প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। আপনি অবশ্যই যারা আবেদন করতেছেন সেই প্রিন্ট কপিটা রাখবেন, কারণ অ্যাপ্লিকেন্ট কপি কিছুদিন পর বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ডাউনলোড করতে পারবেন না। অ্যাপ্লিকেন্ট কপিটা কোথায় লাগবে?
জটিলতা যদি না বাঁধে তাহলে এই অ্যাপ্লিকেন্ট কপি কোনোদিনও আপনার কাজে লাগবে না, কিন্তু যদি জটিলতা বাঁধে তাহলে এই অ্যাপ্লিকেন্ট কপিটা কাজে লাগবে। 13 নম্বর বলছে প্রাপ্ত আবেদনসমূহ শূন্যপদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ এবং মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য একজন প্রার্থী নির্বাচিত হবে এবং তা প্রার্থী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে SMS এর মাধ্যমে আবেদন করা হবে। সেম মেসেজ আপনি একটা পাবেন যে আপনি অমুক প্রতিষ্ঠানের জন্য সিলেকশন হয়েছেন, ঠিক এরকম একটা মেসেজ ওই প্রতিষ্ঠান প্রধানকে দেওয়া হবে, যে নাম্বার দিয়ে ওনারা রেজিস্ট্রেশন করেছেন, রিকুইজিশন, যে আপনার প্রতিষ্ঠানে অমুক নামক একজন ব্যক্তি বা অমুক ব্যক্তি এই পদে আসতেছে। নিয়োগ সুপারিশ বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগ প্রদানে ব্যর্থ হয়, অর্থাৎ আপনার সুপারিশপত্রে যে তারিখ দেওয়া থাকবে সেই তারিখের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ না দেয়, তবে জনবল কাঠামো 2025 এবং এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠান প্রদান করার এমপিও স্থগিতকরণ অথবা বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনার মধ্যে কমিটিকে অবশ্যই নিয়োগ দিতে হবে, বেতনের হিসাব আলাদা। 15 নম্বর বলছে মিথ্যা তথ্য প্রমাণ বা প্রদান, মামলা সংক্রান্ত আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়ী থাকবে না। 15 নম্বরের এই টপিকটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। আমি একটু আগে আপনাকে কথা বলছিলাম যে এটা 9 নম্বরের জন্য কথা বলছিলাম যে আপনি যে প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানগুলো আপনার একবার দেখে আসা দরকার। এটা 15 নম্বর ওনারা বলছে যে কোনো প্রতিষ্ঠান যদি নিজেরা মিথ্যা তথ্য প্রদান করে থাকে অথবা ওই প্রতিষ্ঠানের ওই সাবজেক্টটা নিয়ে আপনি যে সাবজেক্টে যোগদান করতেছেন সেই সাবজেক্ট নিয়ে যদি কোনো মামলা চলমান থাকে, সেক্ষেত্রে ওনারা যদি নিয়োগ দিতে না পারে তাহলে কিন্তু এর জন্য এনটিআরসি দায়ী থাকবে না। কারণ এনটিআরসি শুধু সুপারিশ করবে, আপনাকে নিয়োগ দিবে না। নিয়োগ দিবে কিন্তু কমিটি, ওই প্রতিষ্ঠান। তার মানে ওই প্রতিষ্ঠানে ওই সাবজেক্টে যদি মামলা চলে তখন নিয়োগ দিতে পারবে না এনটিআরসি। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যে প্রতিষ্ঠানে আবেদন করতে চাই সেই প্রতিষ্ঠানে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। এটা প্রয়োজনে সরেজমিনে গিয়ে শোনা অথবা আবেদনের আগে অবশ্যই সেই প্রতিষ্ঠানের ব্যানবেস থেকে তাদের নাম্বার নিয়ে অথবা ডিএসসি থেকে তাদের নাম্বার নিয়ে সেই প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগাযোগ করে দেখা অথবা ওই প্রতিষ্ঠানের যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করে এটাকে নিশ্চিত হওয়া, এরপরে প্রতিষ্ঠানকে সিলেকশন করা। সর্বশেষ 16 নম্বর বলছে এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসির যে কোনো সময় সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে। তাহলে এতক্ষণ আমি কথা বলছিলাম সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ 2026-এর বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। আমার সাথে এতগুলো কথা বলার পেছনে প্রতিটা যৌক্তিকতা আমি যেখান থেকে উল্লেখ করছি কথাগুলো, প্রথমত একটা তারিখ উল্লেখ করছিলাম যে 2 বছর 4 দিন সপ্তম গণবিজ্ঞপ্তির রেজাল্টের তারিখ ছিল 28 ডিসেম্বর 2003। আপনি এনটিআরসি এর ওয়েবসাইটে এই নোটিশটা পেয়ে যাবেন। দ্বিতীয়ত অষ্টম গণবিজ্ঞপ্তির রেজাল্ট ছিল 4 জুন 2025, এনটিআরসি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এনজিআই থেকে আমি ভ্যাকেন্ট পোস্ট দেখাচ্ছিলাম, সেটা অবশ্যই এনটিআরসি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। সেখানে ভ্যাকেন্ট পোস্টে যার নিয়োগ প্রাপ্ত হলো তার প্লাস অর্থাৎ একটা সিলেকশন ক্যান্ডিডেট যিনি অর্থাৎ পাবলিক ভিউ থেকে সেটাও পেয়ে যাবেন। কাম্য শিক্ষাগত যোগ্যতা বেসরকারি ক্ষেত্রে অর্থাৎ মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে 2018 সালে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার নীতিমালা অনুযায়ী যে কাম্য শিক্ষাগত যোগ্যতা ছিল সেটা 23 নভেম্বর 2020-এ সংশোধন করা হয়। কাম্য শিক্ষাগত যোগ্যতা মাদ্রাসার জন্য, কারিগরির জন্য, জেনারেল শিক্ষার জন্য। এমপিও নীতিমালা আমাদের বিগত 2021-এর এমপিও নীতিমালা মাদ্রাসার জন্য, কারিগরির জন্য এবং আমাদের কলেজের জন্য। সর্বশেষ 2025-এর এমপিও নীতিমালা এবং কারেক্টেড এমপিও নীতিমালা 62 পেজের। এই ছিল আমার কাছে থাকা বা এই তথ্যগুলো, যে আমি তথ্যগুলো কথা বললাম প্রতিটা তথ্যের প্রমাণক, এগুলোর উপর ভিত্তি করে আমি এতগুলো কথা বলছিলাম। আর একটা তথ্য এই মুহূর্তে আমার কাছে নাই বলবো না, কিন্তু এই মুহূর্তে দেখাতে চাচ্ছি না, সার্টিফিকেটে স্পষ্ট উল্লেখ করেছে ক্যাটাগরি, সেটা আমি শুধু দেখালাম না। আর বাকিগুলো আমার বিগত সালের এবং বিগত কয়েক বছরের বিগত কয়েকটা গণবিজ্ঞপ্তির আবেদনের অভিজ্ঞতা থেকে বললাম। আমি আমার চাকরি পাওয়ার আগেও একাধিক গণবিজ্ঞপ্তিতে এবং একাধিক এনটিআরসি আবেদন করার অভিজ্ঞতা আমার আছে, কারণ আমি একটি আইটি প্রতিষ্ঠান দীর্ঘ 14 বছর যাবৎ পরিচালনা করে আসছি, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত। সেক্ষেত্রে আমার আইটির অভিজ্ঞতা, আমার পুরনো অভিজ্ঞতা, কম্পিউটার কাজ করার অভিজ্ঞতা এবং গণবিজ্ঞপ্তি আবেদন করার অভিজ্ঞতা, এনটিআরসির সাথে কাজ করার অভিজ্ঞতা এবং অন্যান্য অভিজ্ঞতা মিলে আমি এতক্ষণ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ 2026-এর এই সার্কুলারটা থেকে এই টোটাল আমার 1 নম্বর সিরিয়াল থেকে শুরু করে আমার 16 নম্বর সিরিয়াল পর্যন্ত প্রতিটা সিরিয়ালের খুঁটিনাটি বিষয় এতক্ষণ আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি
কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান নিঃসন্দেহে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, অথবা আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমার নির্ধারিত ফি নিয়ে আপনার সঠিক যাচাই বাছাই করে আপনার আবেদনটা সঠিকভাবে সাবমিট করেন। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।